আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য। তাহলে আমরা পার্থক্য লেখার জন্য এক পাশে লিখছি অ্যালিফ্যাটিক যৌগ আর এক পাশে লিখব অ্যারোমেটিক যৌগ। তো প্রথমে আমরা দেখব অ্যালিফ্যাটিক যৌগের গঠন প্রকৃতি। অ্যালিফ্যাটিক যৌগগুলো প্রধানত মুক্ত শিকল যৌগ হয়ে থাকে, তাছাড়া কিছু যৌগ আছে যেগুলো অ্যালিসাইক্লিক যৌগ, সেগুলো বদ্ধ শিকল হয়। তো অ্যালিফ্যাটিক যৌগের বেলা আমরা লিখব প্রধানত মুক্ত শিকল যৌগ। আর অ্যারোমেটিক যৌগগুলো অবশ্যই চ্যাপ্টার সমতলীয় এবং বলয় আকৃতির একটা যৌগ হয়, তাই অবশ্যই অ্যারোমেটিক যৌগ সবসময় হচ্ছে বদ্ধ শিকল যৌগ। এরপর 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা লিখব সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের কার্বনের শতকরা পরিমাণ বেশি থাকে এবং একটা কার্বন দিয়েও কার্বনের শতকরা পরিমাণ কম থাকে অ্যালিফ্যাটিক যৌগে, এবং একটা কার্বন দিয়েও কিন্তু যৌগ তৈরি করা সম্ভব। যেমন মিথেন অণুতে একটা কার্বন থাকে। তাই অ্যালিফ্যাটিক যৌগে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম, কিন্তু অ্যারোমেটিক যৌগে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত বেশি, কারণ অ্যারোমেটিক যৌগ হতে হলে অ্যাটলিস্ট 6টা কার্বন বলয়ে উপস্থিত থাকতে হয়। এই কারণে ব্যতিক্রম কিছু ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটলিস্ট 6টা কার্বন উপস্থিত থাকে। এ কারণে অ্যারোমেটিক যৌগে কার্বনের শতকরা পরিমাণ বেশি থাকে। এরপর 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগে 2 ধরনের যৌগ হতে পারে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অর্থাৎ যৌগে একক বন্ধন থাকতে পারে শুধুমাত্র, আবার কিছু যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনও উপস্থিত থাকতে পারে। তাই অ্যালিফ্যাটিক যৌগ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত উভয় ধরনেরই হতে পারে, কিন্তু অ্যারোমেটিক যৌগ যেহেতু অবশ্যই অ্যারোমেটিক যৌগে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে এবং সঞ্চয়নশীল পা ইলেকট্রন উপস্থিত থাকতে হবে, তাই অ্যারোমেটিক যৌগ সবসময় অসম্পৃক্ত হবে, এবং অ্যারোমেটিক যৌগের এই অসম্পৃক্ততা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এরপরে আমরা জানি যে অ্যালিফ্যাটিক অসম্পৃক্ত যে যৌগগুলো থাকে, অসম্পৃক্ত যৌগগুলোকে শনাক্ত করার জন্য আমরা বিশেষ 2টা পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। তো ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হয়, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্বারা যদি আমরা ব্রোমিনের সাথে কোনো একটা যৌগকে বিক্রিয়া করানোর ফলে ব্রোমিন দ্রবণের লাল বর্ণ দূর হয়ে বর্ণহীন হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো ওই যৌগটা একটা অসম্পৃক্ত যৌগ ছিল। পাশাপাশি বেয়ার পরীক্ষায় আমরা কি করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি দ্রবণ, সেই বেগুনি দ্রবণের সাথে যদি একটা যৌগ যোগ করার পরে দ্রবণটা বর্ণহীন হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো ওই যৌগটা ছিল একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে আমরা এখানে 4 নাম্বার পয়েন্টে লিখব যে ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষায় অসম্পৃক্ত যৌগ মানে অসম্পৃক্ততা প্রদর্শন করে। অ্যালিফ্যাটিক যৌগ ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষা দ্বারা অসম্পৃক্ততা প্রদর্শন করে। অপরদিকে অ্যারোমেটিক যৌগগুলো যেগুলো রয়েছে, অ্যারোমেটিক যৌগগুলোর অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য মূলত সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন অসম্পৃক্ততা বেনজিনের ক্ষেত্রে যে 3টি দ্বিবন্ধন রয়েছে, সেই 3টি দ্বিবন্ধন বোঝার জন্য আমরা দেখতে পাই বেনজিনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়। তো এখানে হাইড্রোজেন সংযোজন দ্বারা আমরা বুঝতে পারি কোনো যৌগে কতটি বা কত সংখ্যক দ্বিবন্ধন উপস্থিত আছে। কিন্তু বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও আমাদের এই ব্রোমিন দ্রবণ কিংবা বেয়ার পরীক্ষা কোনোটাই সে অংশগ্রহণ করে না, কারণ বেনজিন বলয়ের যে অসম্পৃক্ততা, এটা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এবং এই অসম্পৃক্ততা স্থায়িত্ব অপেক্ষাকৃত যে অ্যালিফ্যাটিক যৌগের অসম্পৃক্ততা সেটার চেয়ে বেশি। এই স্থায়িত্ব বেশি হওয়ার কারণে এই যৌগগুলোর দ্বিবন্ধনটা এই ব্রোমিন দ্রবণ কিংবা বেয়ার পরীক্ষায় প্রদর্শিত হয় না বা ভেঙে যায় না। অর্থাৎ ব্রোমিন দ্রবণ কিংবা বেয়ার পরীক্ষায় আমাদের অ্যারোমেটিক যৌগগুলো অংশগ্রহণ করে না। এরপরে অ্যালকাইল হ্যালাইডগুলো, অ্যালিফ্যাটিক যে অ্যালকাইল হ্যালাইড সেগুলো সক্রিয়তা অপেক্ষাকৃত বেশি থাকে, এবং এই অ্যালকাইল হ্যালাইডগুলো আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে সহজেই কিন্তু অ্যালকোহলে রূপান্তর হতে পারে বা অ্যালকাইল হাইড্রোক্সি যৌগে রূপান্তর হতে পারে। কারণ আমরা 5 নং বৈশিষ্ট্যে অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে লিখব অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা বেশি। অপরদিকে আমরা যদি অ্যারাইল হ্যালাইডের দিকে তাকাই, যেমন বেনজিন ক্লোরাইড, এই অ্যারাইল হ্যালাইড যৌগগুলো কিন্তু অপেক্ষাকৃত কম সক্রিয়। তাই এই যৌগগুলো থেকে আমরা যদি অ্যারাইল যে হাইড্রোক্সি যৌগ বা ফেনল উৎপন্ন করতে যাই, তাহলে আমাদের বিক্রিয়া পরিবেশে তাপমাত্রা বেশি রাখতে হবে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে বিক্রিয়াটা সম্পন্ন করা হলে তখনই একমাত্র অ্যারাইল হ্যালাইড থেকে আমরা ফেনল উৎপন্ন করতে পারবো।
তাহলে আমরা 5 নং বৈশিষ্ট্যে এর ক্ষেত্রে লিখব, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে লিখব যে অ্যারাইল হ্যালাইডের সক্রিয়তা অপেক্ষাকৃত কম। এরপরে অ্যালিফ্যাটিক যৌগগুলোর যে হাইড্রোক্সি যৌগ বা অ্যালকোহলগুলো মূলত নিরপেক্ষ যৌগ হয়ে থাকে। এর কারণে অ্যালকোহলগুলো লিটমাস নিরপেক্ষ, অর্থাৎ যে কোনো লিটমাস পেপার যদি আমরা অ্যালকোহলে ধরি তাহলে লিটমাস পেপারের বর্ণের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখব অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ যৌগ এবং লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে না। অপরদিকে অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগ বা ফেনল যেটা আছে, এই ফেনলটা হচ্ছে মৃদু অম্লধর্মী যৌগ এবং অম্লধর্মী হওয়ার কারণে এটা নীল লিটমাসকে লাল করে। তা আমরা লিখব ফেনল অম্লধর্মী যৌগ এবং নীল লিটমাসকে লাল করে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব যে অ্যালিফ্যাটিক যৌগগুলো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন এবং নিউক্লিওফিলিক সংযোজন দুই ধরনের বিক্রিয়ায় প্রদর্শন করে, কিন্তু অ্যারোমেটিক যৌগগুলো বিশেষত বেনজিনে সংযোজন প্রক্রিয়া ঘটে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। তাহলে অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে আমরা লিখব এখানে ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে, আর অ্যারোমেটিকের ক্ষেত্রে লিখব এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজমে সংযোজন বিক্রিয়া ঘটে। এরপরে অ্যালিফ্যাটিক যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক মেকানিজমে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। অপরদিকে বেনজিন বা যে কোনো অ্যারোমেটিক যৌগে যে প্রতিস্থাপন বিক্রিয়া হয় সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর অ্যালিফ্যাটিক যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই অপসারণ বিক্রিয়া সংঘটিত হয়, যেমন যেগুলো অ্যালকোহল যৌগ থেকে এখনও পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি হতে পারে, আবার অ্যালকাইল হ্যালাইড যৌগ থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি হতে পারে। তাই অ্যালিফ্যাটিক যৌগগুলো অপসারণ বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু অ্যারোমেটিক যৌগে কোনো ধরনের বিশেষত অ্যারোমেটিক যৌগের ফেনল কিংবা অ্যারাইল হ্যালাইড যৌগগুলো কোনো অপসারণ বিক্রিয়া প্রদর্শন করে না। তাহলে এই ছিল আজকে আমাদের অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।